শহরের কাজ সেরে গ্রামের বাড়ি ফেরার পথে সুবীরের কাছ থেকে ফোনে খবরটা শুনে রাগে চিন্তায় পাগল হয়ে গিয়েছিল বাপন। রমেশবাবু বিনিকে তুলে নিয়ে গেছে, কিছুতেই বিশ্বাস হচ্ছিল না তার। গ্রামে ফিরে দৌড়ে গিয়েছিল বাপন তাদের পুরনো ঠিকে জঙ্গলের মধ্যে নির্জন বাড়িটায়। গিয়ে দেখে ঠিক খবরই পেয়েছে সে। বিনিকে ঘরে আটকে রেখে সুবীরকে পাহারা দেবার দায়িত্ব দিয়েছিল রমেশ। যদিও খবরটা আর ঘরের চাবিটা বাপনের হাতে দিয়ে সুবীর আর এক মুহূর্ত দাঁড়ায়নি সেখানে, মাথা নিচু করে চোখ মুছতে মুছতে চলে গিয়েছিল। মেয়েটাকে শেষ পর্যন্ত বাঁচাতে পারেনি সেই কষ্টে। বাপন দরজা খুলে দেখল ঘরের মধ্যে হাতে পায়ে দড়ি বাঁধা অবিন্যস্ত অবস্থায় পড়ে আছে বিনি, মুখটাও কাপড় দিয়ে বাঁধা। সারা ঘরের জিনিসপত্র ওলট পালট, ছড়ানো ছিটানো, ভাঙা বিনির প্রতিরোধের চিহ্ন ঘরের চারিদিকে। তবুও নিজেকে বাঁচাতে পারেনি মেয়েটা। তাড়াতাড়ি করে হাতে পায়ের দড়ি আর মুখের বাঁধন খুলে বিনির মাথাটা নিজের বুকে চেপে ধরে ফুপিয়ে কেঁদে ফেলল বাপন। গতকাল সন্ধ্যের পর থেকে নাকি বিনিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাপনের বন্ধু সুবীরও বাপনের সাথে রমেশের কাছে কাজ করে, সেও ওই দিন বাড়ি ছিল না। তার দিদিকে শ্বশুর বাড়িতে দিতে গিয়েছিল গতকাল। আজ দুপুরে ফিরে এসে খবর পেয়েছিল সে, যদিও ততক্ষণে যা সর্বনাশ সবার হয়ে গিয়েছিল। তবুও সুবীর সাহস করে রমেশকে বোঝাতে গিয়েছিল রমেশ যেন বিনিকে এক্ষুনি ছেড়ে দেয়, কিন্তু রমেশ উড়িয়ে দিয়েছিল তার কথা। তারপর ইচ্ছে করেই সুবীরের উপরে সারা বিকাল পাহারার দায়িত্ব দিয়ে চলে যায় নির্লজ্জের মতো। সুবীর ভয়ে লজ্জায় ঘরে ঢুকতে পারেনি। ওরা চলে যেতে তৎক্ষণাৎ বাপনকে ফোন করে সে। বাপন ভাবতেই পারেনি এতদিন ধরে যার পায়ে তেল দিয়ে এসেছে বিনা দ্বিধায়, যার কথা শুনে তাবেদারি করে এসেছে, যার কথায় সে উঠে বসে, সেই রমেশ জেনে শুনে তার এত বড় সর্বনাশটা করতে পারে। তীব্র অনুশোচনায় পড়তে থাকলো বাপন। ক্লাস 8-এ পড়ার সময় বাপটা হঠাৎ মরে যেতেই বাপনের পড়াশোনার পাঠ চুকেছিল। দাদাও জুট মিলে কাজ নিল। কিছুদিনের মাথায় মাটাও গেল ডেঙ্গিতে। ব্যাস, ঘরের প্রতি বিশেষ কোনো টানই আর রইল না তার। পেটের দায়ে সে এলাকার দেবুদার চায়ের দোকানে কাপ প্লেট ধুত। সেই দোকানে রমেশ যেত রোজ। রমেশ এই এলাকায় মস্ত বড় লোক বাপের ছেলে। বাপের আশকারায় এলাকায় তার ভীষণ দাপটো। রমেশের কথা বলার স্টাইল, চালচলন, পোশাক, ডোন্ট কেয়ার করে কথাবার্তা বেশ ভালো লাগতো বাপনের। তাই সে বিন্দু মাত্র দেরি করেনি তার তোষামোদি করতে। কারণ একটাই, সে বুঝেছিল নিজেকে ঠিকঠাক মতো টিকিয়ে রাখতে হলে চোখ বন্ধ করে রমেশের হ্যাতে হ্যাঁ আর নাতে না বলে বিশ্বাস আর ভরসা অর্জন করতে হবে। তাহলে এলাকায় সমস্ত রকমের সুযোগ সুবিধা পাবে সে। এলাকার লোকজনেরা তাকে রমেশের চেলা মনে করে বেশ মান্যগণ্য করবে। নইলে তার মতো একটা 8 পর্যন্ত পড়া ছেলেকে কে আর পাত্তা দেবে, বা কে আর ভালো পয়সা রোজগার করার কাজ দেবে? অতএব যা ভাবা তাই কাজ। যথারীতি তোষামোদির জন্য একসময় রমেশের সুনজরে আসে বাপন। রমেশের বাবার বেশ বড় বড় অনেক ধরনের ব্যবসা। তার বেশ কিছুটা রমেশও ইদানিং দেখাশোনা করত, আর বাপনকেও কাজে লাগায় নিজের সুবিধা মতো। এতদিনে বাপনও খুব বিশ্বস্ত হয়ে উঠেছে রমেশের কাছে। তাই ছোটখাটো গুন্ডাগিরি থেকে শুরু করে কাকে টাকা পাঠাতে হবে, কাকে ধমকি দিতে হবে, আবার ব্যবসার কাজে কাকে লাইনের মেয়ে গুছিয়ে খুশি করতে হবে, এসব কাজ করতে করতে বাপনও বেশ হাত পাকিয়ে ফেলেছিল। ফলে বেশ কিছু পয়সাও জমিয়েছিল সে অল্প কয়েকদিনের মধ্যে। ইচ্ছে ছিল বিনিকে নিয়ে ঘর বাঁধার। কিন্তু এখন বিনির দিকে তাকিয়ে তীব্র অনুশোচনার কষ্টে দিশেহারা হয়ে গেল বাপন। বিনির সাথে ভালোবাসাবাসি হতে কতবার বিনি বলেছিল রমেশ লোকটার সঙ্গ ত্যাগ করতে, শহরে গিয়ে অন্য কোনো সৎ উপায়ে কাজ জোটাতে। শোনেনি বাপন। বিনিকে বুঝিয়েছিল এই সুখের রোজগার ছেড়ে কোথায় কি করবে সে, কোথায় এমন এত সহজে টাকা ইনকামের রাস্তা পাবে। তবুও বিনি হাল ছাড়েনি। রাগ করেছে, ঝগড়া করেছে, তখন বাপন তাকে বোঝাতে বসত যে রমেশ তাকে কতটা বিশ্বাস করে, ভরসা করে। রমেশ না থাকলে এতদিনে ওই চা দোকানের কাপ ধোয়ার কাজই করতে হতো তাকে।
এখন নিজের ব্যর্থতায় পড়তে থাকলো বাপন। আজ বিনির এই অবস্থার জন্য নিজেকে ভীষণভাবে দায়ী মনে হলো তার। চোখের জল মুছে তাড়াতাড়ি করে এদিক ওদিক খুঁজে ঘরের এক কোণায় বিনির ছেঁড়া ওড়না পেয়ে তার গায়ে চাপা দিল। অনুশোচনায় কাঁদতে কাঁদতে বিনিকে জড়িয়ে ধরে পরম ভালোবাসায় মুখের কাছে মুখ এনে ডাকতে থাকলো খুব আস্তে আস্তে, বিনি, এই বিনি। না, কোনো সাড়া নেই। ঠোঁটটা হালকা নড়ে উঠল মাত্র। প্রচন্ড শারীরিক মানসিক কষ্টে যন্ত্রণায় নিস্তেজ হয়ে আছে মেয়েটা। কিন্তু হাতে বিন্দু মাত্র সময় নেই বাপনের। সন্ধ্যা হতে চলল, যে কোনো মুহূর্তে ওরা চলে আসতে পারে। মুখের গ্রাস কেড়ে নেওয়া হচ্ছে দেখে রমেশ ঝামেলাও করতে পারে। রমেশের উপরে রাগে ফেটে পড়লেও বাপন জানে সে একা কিচ্ছু করতে পারবে না, একা তার সাথে পেরে উঠবে না সে। তাছাড়া সবার আগে এক্ষুনি এখান থেকে বিনিকে বের করা দরকার। তাই বিনিকে ধরে তোলার চেষ্টা করল সে। মাথা এখন একটাই চিন্তা, পালাতে হবে বিনিকে নিয়ে এক্ষুনি, এই মুহূর্তে, এখান থেকে, যেদিকে দুই চোখ যায়। বিনির এই চরম সর্বনাশ গ্রামের লোকের নজরে আসার আগে তাকে নিয়ে সে অনেক দূরে শহরে চলে যাবে। সেখানে তারা বিয়ে করে ঘর বাঁধবে। কালকে শহরে গিয়ে বেশ কিছু উপরে ইনকাম হয়েছে তার। আপাতত এই নিয়ে চালিয়ে ঠিক কিছু একটা কাজ জুটিয়ে নেবে খুন, পরে গ্রামে রটিয়ে দেবে সে আর বিনি পালিয়ে বিয়ে করেছে। কারণ একই দিন থেকে তারা গ্রামে ছিল না। নইলে মানুষের যা বিচার, রমেশের মতো ছেলেদের কিচ্ছু হবে না, কোনো বদনাম হবে না, হেসে খেলে বেড়াবে। কিন্তু তার বিনি 16 আনা বদনাম হবে, খুঁত ধরবে তার, লোকজনের নোংরা জিজ্ঞাসা থাকবে, মেয়েটাকে আহা উহু করে জীবন অসহনীয় করে তুলবে। সে অসহ্য ব্যাপার, শহরের তাদের কেউ চিনবে না। তাই বিনিকে নিয়ে শহরে পালাতে হবে যে করেই হোক। জ্ঞান ফিরে এলে বিনিকে কি করে সামলাবে সেই ভেবেই শিউরে উঠছিল বাপন। কিন্তু নিজেকে বোধ দিচ্ছিল ভালোবেসে বিনির সব কষ্ট জ্বালা ভুলিয়ে দেবে সে। মাথাটা নিচু করে কাঁদতে কাঁদতে বিনির কপালে একটা চুমু দিয়ে বলে উঠল, তোমার কথা শুনিনি আমি, আমাকে ক্ষমা করো বিনি। তারপর অনেক কষ্টে বিনিকে পাজাকোলা করে নিয়ে খুব সন্তর্পণে বেরিয়ে এলো ঘরটা থেকে। গ্রামের দূরের কোনো এক বাড়ি থেকে শাঁখের আওয়াজ শোনা যাচ্ছে মৃদু। গ্রামের একেবারে শেষ প্রান্তে বড় বড় শাল, পাইন, ঝাউ গাছের ঘন জঙ্গলের মধ্যে পরিত্যক্ত এই বাড়িটা। এখানে কাউকে খুন করে রাখলেও কেউ জানতে পারবে না। কতদিন সে নিজেও এখানে এসেছে, রমেশের সাথে আড্ডা দিয়েছে, মদের আসর বসিয়েছে, ভাড়া করা শখের মেয়েদের নিয়ে এসে ঘরের ভিতরে ভর্তি করেছে রমেশ। আর বাইরে বসে তারা 4 জন মদের বোতল শেষ করতে করতে পাহারা দিয়েছে। আর আজ সেই ঘরে ভাবতে পারছে না আর সে। বেনি পাশের গ্রামের মেয়ে, সেলাই করে গরিব সংসারে বাবা মাকে সাহায্য করে, দেখতে শুনতেও বেশ পছন্দসই। ওই গ্রামের কালী পুজোয় সুবীরের বাড়ি গিয়েছিল তারা 4 জন। বেনির বাড়ি সুবীরের বাড়ির পাশেই। সেই সূত্রে আলাপ হয়েছিল বাপনের সাথে। সেই থেকে প্রেম শুরু তাদের। বেনি অনেকবার তাকে বলেছিল রমেশের তাকানো কিন্তু মোটেই ভালো নয়। কালী পূজায় কেমন ভাবে যেন তাকাচ্ছিল তার দিকে, তাকানোর ধারণ তার মোটেই ভালো লাগেনি। তখন হেসে উড়িয়ে দিয়েছিল বাপন, দূর, অত ভেবো না। বিনি অভিমান করে বলেছিল, এমন চামচাগিরি করো যে তার দোষটাকেও চোখে দেখতে পাচ্ছ না। বাপন মৃদু হেসে বলেছিল, শোনো, গুরু এখন মনে হয় জানে আমার তোমার সম্পর্কের কথা, মানে আজ করেছে আর কি, তাই বিন্দাস থাকো। আসলে রমেশের প্রতি অনেক বিশ্বাস আর ভরসা থেকেই বাপন এটা বলেছিল। কিন্তু সুবীরের কাছ থেকে আজ যা শুনলো, কাল রমেশ বাপনকে পাঠিয়েছিল শহরের কাজে। ওই দিন সন্ধেবেলায় বিনি দোকান থেকে ফিরছিল যখন, তখন রমেশ আর তার অন্যান্য চেলারা মদ খাচ্ছিল ঝোপের ধারে। চোখের ইশারায় মুহূর্তের মধ্যে বিনিকে মুখ চেপে টেনে নিয়ে গিয়েছিল তারা এই থেকে। সুবীর দিদির বাড়ি থেকে পরদিন দুপুরের পরে ফিরে এসে বাড়িটায় গিয়ে বিনিকে ওই অবস্থায় দেখে আশ্চর্য আর দিশেহারা হয়ে অনেকবার রমেশকে বুঝিয়ে বলেছিল বাপন বিনিকে ভালোবাসে, ওরা বিয়ে করবে ঠিক করেছিল। রমেশ তাচ্ছিল্য করে একটা চোখ ছোট করে হেসে বলেছিল, জানি রে, কিন্তু এই মালটা আমার বিরুদ্ধে বাপনকে খুব বোঝাচ্ছিল, সে খবরও আছে আমার কাছে, ওই জন্যই তো মালটাকে সুযোগ বুঝেই তুলে এনেছি।
এবার নে, কোন শালা তোকে বিয়ে করবে আর কাকে তুই বোঝাবি, বলে খ্যাক খ্যাক করে হাসতে থাকলো রমেশ। তারপর সুবীরের শুকনো মুখ দেখে ঠোঁট বেঁকিয়ে হেসে আরো বলল, তাছাড়া ডাবকা মেয়েটাকে আমারও বেশ মনে ধরেছিল, তাই এক ঢিলে দুই পাখি মারলুম, বুঝলি? আর হ্যাঁ, একটা কথা বাপনকে বলে দিস, আমার নজর যার উপর পড়ে সেদিকে আর কারো অ্যালাউ নেই। সুবীর রমেশের মেজাজের কথা খুব ভালো করেই জানে, তাই সে চুপ হয়ে গিয়েছিল। তবু রমেশ ফের ওয়ার্নিং এর ভঙ্গিতে বলেছিল, বাপনকে এটাও বলিস একটা নতুন মাল জুটিয়ে নিতে, তবে যদি সেটাও আমার পছন্দ হয় তাহলে কিন্তু, বলে চোখ টিপে ইঙ্গিতপূর্ণ নোংরা হাসি দিয়ে হো হো করে হেসে উঠেছিল। রবি আর নবীনও হে হে করে সেই হাসিতে যোগ দিয়েছিল। রবি আর নবীন নিচে রমেশকে লাগিয়েছিল বাপন আর বিনির বিরুদ্ধে, সেটা বুঝতে একটু দেরি হলো না সুবীরের। কারণ তারা বাপনকে যে মনে মনে হিংসে করত সেটা সুবীর খুব ভালোভাবেই জানত। মাথা নিচু করে নিয়েছিল সে। ওরা যতক্ষণ সঙ্গে ছিল ততক্ষণ বাপনকে ফোনও করতে পারেনি। সুবীরের কাছে গোটা ঘটনা শুনে বাপনের মাথা রাগে ঝাঁঝা করছিল। নিজের হাত কামড়াতে ইচ্ছে করছিল তার। আসলে ভুলটা তারই। অন্যায়কে প্রশ্রয় তো সেও দিয়েছে ক্ষমতার আর পয়সার লোভে। তাছাড়া সে ভেবেছিল রমেশ তাকে বিশেষ পছন্দ করে। আসলে তা নয়, তাকে শুধুমাত্র করুণা আর তাচ্ছিল্যের চোখে দেখেছে সে। এটা সে আজ খুব ভালোভাবে বুঝল। একটা দীর্ঘশ্বাস ফেলে বিনিকে পাজাকোলা করে নিয়ে পালাবার সময় ঝাঁকুনিতে বিনির জ্ঞান ফিরে আসে। অন্ধকারে চিনতে না পেরে ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠে ছটফট করে ওঠে সে। বাপন বিনিকে জড়িয়ে ধরে এক হাতে মুখটা চেপে ধরে ফিসফিসি বলে, চুপ করো বিনি, চেঁচালে ধরা পড়ে যাবো যে। বাপনের গলা শুনে বিনি প্রচন্ড অভিমানে, রাগে, কষ্টে, অপমানে, ব্যথায় ঠেলে সরিয়ে দেয় বাপনকে। বাপন কাঁদতে কাঁদতে বারবার হাত জড়ো করে ক্ষমা চায় তার কাছে। অবশেষে ক্লান্ত বিধ্বস্ত বিনিও ভীষণ কষ্টে তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। দুই প্রেমিক প্রেমিকা তাদের ভীষণ অপমান কষ্ট একে অপরকে বিলিয়ে দিতে চায় যেন। নিজেরা একটু ধাতস্থ হলে বিনি স্থির অথচ দৃঢ়ভাবে বলল সে এক্ষুনি পুলিশের কাছে যাবে। শুনে বাপন তাকে বোঝালো, পুলিশের কাছে গিয়ে কোনো লাভ নেই। এই এলাকায় পুলিশও রমেশের হাতের মুঠোয়, কিছু লাভ নেই পুলিশকে জানিয়ে। কিন্তু বিনির একরকমই আর জেদের কাছে হার মানে বাপন। সেদিন বিনি অনেকবার হাত জোর করে কান্নাকাটি করে রমেশের কাছে বলেছিল সে বাপনকে ভালোবাসে, তাকে যেন ছেড়ে দেওয়া হয়। কিন্তু রমেশ কোনো কথা শোনেনি। নিজের দলের লোকের প্রেমিকার যদি এমন সর্বনাশ করে রমেশ, তাহলে পরবর্তীকালে গ্রামের অন্যান্য মেয়েদের কি অবস্থা করবে। তাই যাই হয়ে যাক না কেন, রমেশকে শাস্তি তাকেই দিতে হবে। তারা পুলিশের কাছে যায়। নতুন পুলিশ অফিসার জয়েন করেছে। এই কয়দিনে এলাকায় রমেশের বিস্তর দাদাগিরির খবর তার কানেও এসেছে। কিন্তু তবু রমেশের নামে কোনো কমপ্লেন নেই পুলিশের খাতায়। কিন্তু এই মেয়েটিকে দেখে অবাক হয়ে যায় তিনি। মেয়েরা সাধারণত এসব খবর চাপা দিতে চায়। জানাজানি হয়ে গেলে অনেক সমস্যা হয়। কারণ সমাজের চোখে ছেলেদের পুরুষত্ব থাকুক না থাকুক, মেয়েদের সতীত্বর ভীষণ দাম। বিনির বাবা মা কাঁদতে কাঁদতে দৌড়ে এলেন থানায়। গ্রামের কিছু অতি উৎসাহী মানুষ বিনির অবস্থা দেখার জন্য দৌড়ে এলো। কারণ এসব খবর চাপা থাকে না কখনো। আগুনের থেকেও যে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। নতুন ইয়াং পুলিশ অফিসার দেখা গেল সৎ মানুষ। একটা গ্রামের মেয়ের এমন সাহস দেখে খুব খুশি হলেন। বিনির ডাক্তারের ট্রিটমেন্টের পরে আইনি পদ্ধতিতে সমস্ত কার্যকলাপ শেষ করে প্রমাণ সাক্ষী জোগাড় করে রমেশকে গ্রেপ্তার করতে আর বেগ পেতে হয়নি তার। রমেশের বাবা চেষ্টা করেও ছেলেকে আর ছাড়াতে পারেনি। রমেশের বিরুদ্ধে সাক্ষী হিসেবে বাপনের সাথে সুবীরও ছিল। দলের পান্ডা রমেশ বুঝিয়ে এতটা ভাবেনি যে এতদিনে যারা তার কথায় উঠতে বসতো তারা তার বিরুদ্ধে সাক্ষী দিতে এত সাহস পাবে। রমেশের চামচা হিসেবে অন্যদের সাথে সুবীর আর বাপনেরও জেল হয় 6 মাস। এই 6 মাস বিনির শারীরিক যন্ত্রণা সেরে গেল, অসহ্য মানসিক যন্ত্রণায় কেটেছিল তার। সে যেন এক চিড়িয়াখানায় বন্দি এক দর্শনীয় বস্তু হয়ে গিয়েছিল। গ্রামের অনেকে বিনির সামনে আহাউহু করলেও পেছনে যে বিনির দোষ হলো না সেটা বোঝাতে কারোর বাকি থাকে না। নইলে সন্ধেবেলায় বাড়ির বাইরে যাওয়া কেন মেয়ের। মাঝে মাঝে এই আলোচনাও হতো, কিভাবে যে মেয়েটার বিয়ে হবে। এমন অসতী মেয়েকে কে আর বিয়ে করবে, সেই চিন্তায় ঘুম উড়ে গিয়েছিল কিছু প্রতিবেশীদের। তাই বিনির বিয়ে না হবার কষ্টে তারা সমবেথী হয়ে বিনির কাছে এসে বারংবার সমবেদনার ঝড় বইয়ে দিত। যদিও বিনি এসব শুনেও শুনতো না, সে শুধু
অধীর হয়ে বাপনের ফিরে আসার অপেক্ষায় থাকত। শেষ পর্যন্ত 6 মাস জেল খাটার পরে শহরে কারোর তোষামোদি ছাড়াই নিজের যোগ্যতা অনুযায়ী একটা মানানসই কাজ খুঁজে গ্রামে ফিরে এসে গ্রামের সবাইকে অবাক করে দিয়ে যখন বাপন বিনিকে বিয়ে করলো, তখন আবার তারাই বেশি ছিছি করলো। যে প্রতিবেশী আত্মীয় স্বজন বিনির বিয়ে কিভাবে হবে সেই চিন্তায় এতদিন ঘুমাতে পারছিল না, তা তারা হিংসে যতই ছিছি করুক না কেন, সমাজের চোখে অসতী বিনির প্রতি বাপনের আর জেল খেটে আসা আসামি বাপনের প্রতি বিনির ভালোবাসার বিন্দু মাত্র ঘাটতি ছিল না। শেষ হলো আজকের গল্প অসতী, কলমে ঝুম্পা মণ্ডল।